নারায়ণগঞ্জে ফ্যাক্টরি চালাতে পারছেন, সন্ধ্যার পরে যেমন গ্যাস আসছে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটা কমে যাচ্ছে, কি কারণে? আমার যদি আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই ঠিক করে না দিতে পারেন, আমি তো অর্ডার নিব না। মার্কেট ফোর্সেস শুড ডিকটেট what the exchange rate should be. বাজেটে কি আশা করছে? আমাদের অ্যাথ্রোস ট্যাক্স যেটা 1%, that has to be brought down to 0.5%. সরকার অনেক ভালো ভালো উদ্যোগ আছে, কিন্তু এখানে সমন্বয়ের আমরা একটা অভাব থেকে যেভাবে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছি, সামনের দিনগুলোতে আমরা ওইভাবে এগিয়ে যাব। Introducing the all-new Jamuna Bank. Welcome to a new era of banking. Jamuna Bank. Banking reimagined. প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আছেন শামস মাহমুদ। শাসা ডেনিমস, আমরা জানি দর্শক, বাংলাদেশের প্রথম 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ডেনিম ফ্যাক্টরি এবং সেটার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, আমরা শাসা ডেনিমের শুধু না, শামস মাহমুদ ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট এবং কোভিডকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে। সো বিজনেস লিডার প্লাস হচ্ছে যে একটা বড় পায়োনিয়ার ডেনিম ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর। দর্শক, আমরা তার থেকে আলোচনা করব আসলে সামনে বাজেট আসছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, স্পেশালি এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর। এবং আমরা জানি যে পৃথিবীতেও আসলে যে জিও পলিটিক্স টেনশন, সেগুলো খুব আসলে দিনে দিনে আমরা দেখছি যে খুবই ক্রিটিক্যাল টার্ন নিচ্ছে বিভিন্ন দেশে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে এখন ইসরায়েল প্যালেস্টাইন এবং তাইওয়ান চায়না, বিভিন্ন ধরনের টেনশন দর্শক কাজ করছে। সো এই সিচুয়েশনে আসলে আমাদের এক্সপোর্ট মার্কেটটা কি অবস্থা, ট্রেন্ড কি বলছে, এবং সামনে আমাদের যে কি হতে পারে, প্লাস ইন্টারনাল যে চ্যালেঞ্জেসগুলো আছে দর্শক আমরা জানি, এবং সামনে বাজেট আসছে নতুন বছরের জন্য। আমরা আলোচনা করব জনাব শামস মাহমুদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো শামস ভাই, আপনাকে স্বাগতম টিভি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জি শামস ভাই, বলছিলাম যে এই যে ধরেন যে কোভিড পিরিয়ডটা তো গিয়েছে, তারপরে তো ইকোনমি রিকভার শুরু করেছিল, এক্সপোর্টে কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ একটা জাম্প করেছিল ওই সময়টাতে। সো এখন সিচুয়েশনটা কীরকম অবস্থা? এখন সিচুয়েশন দেখেন, একটা জিনিস হলো যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে সবসময় এক্সটার্নাল ফ্যাক্টরস একটা বড় একটা ভূমিকা পালন করে। অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল, মানে আমেরিকার ফাইন্যান্সিয়াল অর্থনীতির কী অবস্থা, হ্যাঁ, ওইটা আমাকে এফেক্ট করছে। যখন এক্সপোর্ট রিলেটেড হচ্ছে, ইউকের ফাইন্যান্সিয়াল কী অবস্থা, অভ্যন্তরীণ অর্থনীতির কী অবস্থা ওখানে, ওইটা এফেক্টস মি, বিকজ ওখানে কনজামশন, ইনফ্লেশন অ্যান্ড এভরিথিং। সো উই আর দ্য মার্সি অফ এক্সটার্নাল ফ্যাক্টরস। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম ধরেন আপনি যেটা বললেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপর প্যালেস্তাইনের যে ইসরায়েল প্যালেস্তাইনের ইস্যুতে যেমন রেড সিতে যে সমস্যা হচ্ছে, তো এখন যেমন ফ্রেট চার্জ বেড়ে যাচ্ছে। তো ইটস আ ইভলভিং সিচুয়েশন, অ্যান্ড এই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে ইন্ডাস্ট্রি, আপনি গ্রোথ দেখেন 2008 সাল থেকে ধরেন 8 বিলিয়ন থেকে আজকে আমরা কত 46 বিলিয়নে চলে গেছি। হ্যাঁ, কিন্তু আমার গ্রোথ কিন্তু হচ্ছে, এখন গ্রোথ হচ্ছে। হ্যাঁ, $8 বিলিয়ন কি ইম্পোর্টের কথা বলছি? না, 8 বিলিয়ন আমার তখন এক্সপোর্ট ছিল। আচ্ছা, 2008 সালের দিকে। ওকে, তো ওখান থেকে আজকে আমরা যে আসলাম 55 বিলিয়ন। সো ইটস আ, বাট জাস্ট আরএমজি আমি বলছি, ইটস আ হিউজ জাম্প। তো ইউ ক্যান সি দ্যাট উই হ্যাভ বিন প্রোগ্রেসিং, কিন্তু সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসছে, স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়নে। আমাদের ধরেন আমরা গ্র্যাজুয়েশন করছি, সবাই জানে। তো যখন এলডিসি গ্র্যাজুয়েশন করব, আমাদের যে বেনিফিটসগুলো এখন পেতাম, যে ধরেন ডিউটি ফ্রি অ্যাক্সেস ইউ মার্কেটে, এটা ফেজ আউট হবে আস্তে আস্তে। তো তখন জিএসপি প্লাস চলে আসবে। এখন জিএসপি প্লাস যখন আসবে, আপনার এখন যেমন আমরা একটা ধরেন চায়নার থেকে আমি কাপড় নিয়ে আসলাম, বাটন নিয়ে আসলাম, সুতা নিয়ে আসলাম, সব আনলাম, এনে এখানে সেলাইটা করলাম, করে আমি যখন এক্সপোর্ট করি ধরেন চায়না, ইউরোপিয়ান ইউনিয়নে, আমি তখন ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি। কিন্তু যখন গ্র্যাজুয়েশন করবো, আমি যখন এলডিসি স্ট্যাটাস 29-এ চলে যাবে, 3 বছর ট্রানজিশন টাইম পাবো, ওটা পরে যেটা হবে আমার ডাবল স্ট্রেস ট্রান্সফরমেশন, তখন কিন্তু বাংলাদেশে আমার ফ্যাব্রিকটা প্রডিউস করতে লাগবে, এখন ভ্যালু এডিশন করতে লাগবে, একটা থ্রেশহোল্ড আছে, ওদ্দুর ভ্যালু এডিশন করলেই তখন আমি পাবো। আবার দেয়ার আদার চ্যালেঞ্জেস,
যেমন গ্রিন ডিলের ইউ গ্রিন ডিল যেটা যেখানে কার্বন এমিশন কন্ট্রোল করে এগুলো যেগুলো আসছে, তো এই চ্যালেঞ্জগুলো আসবে। কিন্তু উই আর হোপফুল যে মানে আমরা প্রতিবার যেমন মানে একটা জিনিস ঠিক করি আবার একটা প্রবলেম আসে, আবার একটা জিনিস ঠিক করি, যেভাবে আমরা অতিক্রম করে এসেছি, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছি, সামনের দিনগুলো তো আমরা ওইভাবে এগিয়ে যাব। এই যে আপনারা ধরেন যে এক্সচেঞ্জ রেট আমরা দেখছি, ডলারের ক্রাইসিসটা আছে, আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে 2 মাস পরে 85-86 টাকার ডলার সেটা ধরেন যে কয়েক মাসের মধ্যে 100 টাকা ক্রস করলো। তারপরে তো এখন লেটেস্ট হচ্ছে যে আপনার 117 টাকা যে ক্রলিং পেজ সেট করা হলো। তো আপনার এই যে 35-40% আমাদের টাকার ডিভ্যালুয়েশন, আবার সম্প্রতি আমরা দেখছি যে যখন ধরেন যে আমাদের যে স্থানীয় বাজারে যে লোকাল মার্কেট ইন্টারেস্ট রেট সেটা যদি বলি, আপনি দেখেন যে এটা কিন্তু এখন বেশ ধরেন যে 14% বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি। সো এই চ্যালেঞ্জগুলো, এই যে তারপরে হচ্ছে যে গ্যাস প্রাইস, ইলেকট্রিসিটি প্রাইস গত বছর বেশ বড় একটা জাম্প হয়েছে পার্টিকুলারলি ইন্ডাস্ট্রির জন্য। সো আপনারা এটা কিভাবে আসলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন এরকম সিচুয়েশনে? দেখেন, এক্সচেঞ্জ রেটের কথা যখন আপনি বলছেন, এটা কিন্তু আর্টিফিশিয়ালি টাকাকে স্ট্রং করে রাখা হয়েছিল। হ্যাঁ, আমরাই কিন্তু বলছিলাম, আজকে যে IMF যে কথাগুলো বলছে এই একই কথা কিন্তু আমরা লাস্ট 10 বছর ধরে আমরা বলে আসছি। হ্যাঁ, সো উই এগ্রি উইথ দ্য প্রেসক্রিপশন, IMF প্রেসক্রিপশন। দ্য অনলি থিং আমরা এগ্রি করি না অ্যাজ আ লোকাল অন্টারপ্রেনিয়র, বাংলাদেশি অন্টারপ্রেনিয়র, টাইম ফ্রেম। এই শর্ট টাইমে এত কিছু করতে গেলে যে শক যেটা আসবে, এটা আমাদের মানে অর্থনীতিতে একটা বড় একটা ধাক্কা লাগবে। অলরেডি উই ক্যান সি এটার এফেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এক্সচেঞ্জ রেটের যে জিনিসটা হলো, মার্কেট ফোর্সেস শুড ডিকটেট হোয়াট দ্য এক্সচেঞ্জ রেট শুড বি। টার্কিতে কিন্তু ইনফ্লেশন অলমোস্ট 60%। হ্যাঁ, ইন্টারেস্ট রেট ইজ 50%, ব্যাংক ইন্টারেস্ট রেট 50% টার্কিতে। ওদের ব্যবসা হ্যাঁ কিছুটা কমেছে বিকজ অফ দ্য ডিমান্ড, কারণ ইউরোপে ইনফ্লেশনারি এফেক্ট যেহেতু আছে, কনজাম্পশন কমে যাচ্ছে, ওইটার কারণে ইট গট এফেক্টেড, বাট দে আর ডুইং বিজনেস। কি জন্য? কারণ ওরা অ্যাকচুয়ালি এফেক্টিভ এক্সচেঞ্জ রেটটা পাচ্ছে, যেটা আমরা পাচ্ছি না। তো এই জিনিসটা এখানে আমি যখন বলছি যে আমার ডিভ্যালুয়েশন এখন হয়েছে 40%, ডিভ্যালুয়েশন মানে কি? আমার 40% ক্যাপিটাল ইরোশন। এখন এইখানে কিছু কন্ট্রাডিক্টরি পলিসি আমরা দেখি সরকারের, যেটা আমরা মনে করি যে এই টাইপের এই সময়, স্পেশালি গ্র্যাজুয়েশনের সময় এইরকম অ্যানোমালি যাতে না হয়। যেমন 1 নম্বর হলো যে সিঙ্গল বড়োয়ার লিমিট, যেটা প্রত্যেকটা ব্যাংকের সাথে আমরা যারা ব্যবসা করি, আমরা ব্যাংকের থেকে অর্থ নিয়ে ধরেন আমরা এলসি খুলি, কাঁচামালগুলো আমরা নিয়ে ইয়ে করি, তারপর এক্সপোর্ট করে ডলার আর্ন করি, ডলারটা ধরেন ডলার এগেইনস্ট ডলার আমরা নিয়ে নিই। এখন 40% যে ডিভ্যালুয়েশন হয়, 100 কোটি টাকা যদি লিমিট থাকতো, এখন ওটা 140 কোটি টাকা লাগবে আমার, মানে ন্যাচারাল লজিক্যাল ওয়েতে যদি বলি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় কিন্তু কদিন আগে বললো যে লিমিট বাড়ানো হবে না। তো তাহলে আমি এখন কি করবো? তো দের উইল বি আ প্রসেস, আমরা ডিসকাশন করছি, হোপফুলি এটা রিজলভ হবে ভেরি সুন। তারপর আরেকটা জিনিস হলো যে এই জিএসপি প্লাসের কথা যখন বললাম, যে আমি বললাম যে আমার একটা ফ্যাব্রিক মিল করতে লাগবে অথবা কিছু করতে লাগবে। আজকে 2024 সাল, সময় কিন্তু আর বেশি নেই। 2 বছর পরে আমরা গ্র্যাজুয়েশন করছি নভেম্বর মাসে, তারপর 3 বছর ট্রানজিশনারি টাইম পাবো। আজকে যদি আমি ডিসাইড করে একটা ফ্যাক্টরি করবো, আপনার ওটা করতে করতে আমার 2 বছর লাগবে। তো 26 সালে আমার ফ্যাক্টরিটা স্টার্ট হবে, তারপর 2 বছর টাইম লাগবে সেটলিং হতে, জিনিসটা প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট R&D করে ইয়ে করা, তারপর পে ব্যাক ধরেন আরো 10 বছর লাগবে আমার করতে। তো আমার যদি আজকে ধরেন কথার কথা, মানে এটা আমি লার্জ ইন্ডাস্ট্রির কথা বলছি আর ছোটদেরও কথা বলছি, SME, কারণ এই ডিসকাশনগুলোতে SME ইজ আউট অফ দ্য বুক। হ্যাঁ, মানে টপিক, বাট বেশিরভাগই তো SME। কিন্তু আমরা যখন কথা বলছি, আপনি বাংলাদেশ ব্যাংকের পলিসিগত যাই বলছেন আপনি, হ্যাঁ, আমরাও যখন বলি, আমরা কিন্তু লার্জ ইন্ডাস্ট্রি নিয়ে আমরা SMEর কথা কিন্তু কেউ বলছি না। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট, কারণ SME হলো একটা অর্থনীতির মেইন চালিকা শক্তি। হ্যাঁ, ইনফর্মাল সেক্টরে যাদেরকে আমরা এমপ্লয় করতে পারি না, ওনারাই কিন্তু ওনাদেরকে ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার করে। ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, ওখানে ওরা বড় একটা ভূমিকা রাখে। তো এখন 100 কোটি টাকার প্রজেক্ট যদি 140 কোটি টাকা হয়ে যায়, অথবা 200 কোটি টাকার প্রজেক্ট যদি 280 কোটি টাকা হয়ে যায়, 40 কোটি টাকা কিন্তু বের করা এত ইজি না। হ্যাঁ, তখন কি হবে? তখন আমি আমার প্রজেক্টটা হাফে থেমে গেল, অথবা আমি যেটা চিন্তা করেছিলাম করবো, ওটা আমি এখন বলবো যে আমি করবো না। একটা যদি SMEর কথা বলি, যার 1 লাখ ছিল পুঁজি, যে কষ্ট করে 1 লাখ টাকা ধরেন ঋণ নিয়ে আত্মীয়স্বজনের থেকে, মা বাবার থেকে কোনো ইয়ে নিল, অথবা কোনো ধরেন ওর একটা গরু আছে অথবা একটা মোটরসাইকেল আছে, ওটা বন্ধক দিল, বন্ধক দিয়ে টাকা নিল 1 লাখ টাকা,
ওর জন্য কিন্তু যদি ইম্পোর্ট বেস কিছু থাকে, ওই 40,000 টাকা জোগাড় করা কিন্তু ওর জন্য বড় একটা জিনিস। হ্যাঁ, তো এমপ্লয়মেন্ট জেনারেশনের সাথে এটা একটা কোরিলেশন আছে, এমপ্লয়মেন্ট জেনারেশনের কোরিলেশন আছে, প্লাস ইন্ডাস্ট্রির এক্সিস্টিং ইন্ডাস্ট্রির এক্সপ্যানশনের সাথেও এখানে একটা কোরিলেশন আছে। তো দ্যাট গেটস ডেফিনেটলি এফেক্টেড। অ্যাট দ্য সেম টাইম আপনার ইফ আই ওয়ান্ট টু বি ফ্র্যাঙ্ক, যে আপনার 2 মাস আগে আমরা দেখলাম যে টাকাকে স্ট্রেনথেন করা হলো, হ্যাঁ 0.5% ওরা স্ট্রং করলো। তো 2 মাসে এমন কি হলো? আমরা তো কিছু দেখছি না অর্থনীতিতে এমন কোনো ভয়াবহ কিছু হয়ে গেছে যে আপনি ধাপ করে আবার 119 টাকা করে ফেললেন। তো তো আপনি তো এটাই যদি করেন আলটিমেটলি, তাহলে আপনি আস্তে আস্তে করেন, শকটা যাতে একবারে না আসে। সো দ্যাট ইজ ওয়ান থিং। দ্য আদার থিং, আপনি গ্যাস নিয়ে কথা বললেন। হ্যাঁ, গ্যাসের দাম যেমন 200% আমাদের বেড়ে গেছে। এখন গ্যাসের দাম যখন বৃদ্ধি করা হয়েছিল, ওনারা বলেছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই দিবে, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু ওটা আমরা দেখছি না। নারায়ণগঞ্জে যদি যান, নারায়ণগঞ্জে অনেক ফ্যাক্টরি, নতুন নতুন ফ্যাক্টরি মানে স্ট্যাবলিশ করা হয়েছে স্টেট অফ দ্য আর্ট মেশিনারি দিয়ে। হ্যাঁ, নতুন ধরেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবো ওনারা, কিন্তু ফ্যাক্টরি চালাতে পারছেন, সন্ধ্যার পরে যেমন গ্যাস আসছে, সারাদিন ধরে মানে বন্ধ। তো এইরকম সিচুয়েশন হলে কিন্তু আনপ্রেডিক্টেবিলিটি হয়ে যাবে, কারণ আমাদের ইনভেস্টমেন্ট যেমন একদিকে আসবে, এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ অলসো রিলেটেড টু দিস, তো দ্যাট অলসো গেটস এফেক্টেড। অ্যান্ড সরকার যেমন এখন যেমন রিনিউয়েবল এনার্জির কথা বলছে, হ্যাঁ রিনিউয়েবল এনার্জি করতে লাগবে আমাদের, কারণ আমাদের রিসোর্সেস আর লিমিটেড, ইটস নট আনলিমিটেড। কিন্তু একই সাথে the quality of electricity in the national grid line, the power distribution system, that needs to be addressed as well at the same time. কারণ ওটা কিন্তু একটা বড় একটা কাজ, ওটা ছোট কাজ না। হ্যাঁ, একটা পাওয়ার প্ল্যান্ট করা কিন্তু অনেক ইজি, হ্যাঁ, কিন্তু ওই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা করা অ্যান্ড এনশোরিং কোয়ালিটি ইলেকট্রিসিটি। একটা এসএমই ধরেন একটা মেশিন কিনলো চায়না থেকে, ধরেন একটা অ্যাসেম্বলি মেশিন নিয়ে আসলো, কারেন্ট ফ্লাকচুয়েট করলে মেশিনটা ধাপ করে বন্ধ হয়ে গেলো। তারপর যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু ভিতরে সার্কিট থাকে, নষ্ট হয়ে যায়, তো তখন কিন্তু মেশিনটা পড়ে থাকবে। তো এইরকম সিচুয়েশনটা না হয়, সরকারের এখন এদিকে নজর দেওয়া উচিত। এটারই তো কথা হচ্ছে অনেক বছর, আপনি হচ্ছে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই বা কোয়ালিটি পাওয়ার। এখানে আনফরচুনেটলি আমাদের যা বললাম যে সরকার অনেক ভালো ভালো উদ্যোগ আছে, কিন্তু এখানে সমন্বয়ের আমরা একটা অভাব দেখি। ইন্টারেস্ট রেটের কথা আপনি বললেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই লাস্ট উইক একটা মিটিংয়ে উনি বলেছেন যে ওনাদের কস্ট অফ ফান্ড ইজ 6%। কারণ আপনার সেভিংসে ধরুন টাকা রাখে মানুষ ফিক্সড ডিপোজিট করে, অ্যাট দ্য সেম টাইম কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা রাখে এটা কিন্তু ব্যাংক অলমোস্ট ফ্রি পায়, কারণ ওখানে কোনো ইন্টারেস্ট অ্যাকাউন্ট করছে না। হ্যাঁ, সো ওনার অ্যাভারেজ কস্ট অফ ফান্ড 6%, উনি নিজেই বলেছেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর। এখন আমি ধরে নিতে পারি ঠিক আছে, আপনি 6% যদি হয়, আপনার এক্সট্রা আরো 2 to 3% ওভারহেড কস্ট, আপনি অনেক লোককে এমপ্লয় করছে ব্যাংক, ওইটার একটা কস্ট আছে 3%, 9%। কিন্তু বাকি যে 5% যেটা 14% যেখানে গেছে, এটা তো ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের জন্য। এটার দায়ভার কেন আমরা পাবলিক সেক্টরে যারা ব্যাড লোন এইসবের কারণে বলছেন? হ্যাঁ, যে ধরেন ব্যাংকিং সেক্টরের ট্রান্সপারেন্সি, তারপর ধরেন ওদের যে অ্যাকাউন্টেবিলিটি, ওইটা ছিল না দেখে যে ধরেন ট্রেড ফ্রডগুলো হয়েছে, হ্যাঁ ওইটার দায়ভার কেন আমরা ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী যারা আছে, আমরা সৎভাবে যারা ব্যবসা করি, আমরা কেন নিব? দেশের সাধারণ জনগণ যারা, তারপর সিএসএমই ইন্ডাস্ট্রির সাথে যে সম্পৃক্ততা যাদের আছে, ওই বেচারা কি করেছে, ও কেন এটার দায়ভার কেন ওর কাঁধে যাবে? আর যারা করেছে ওদের ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে কোনো অ্যাকশন দেখছি না। অ্যাট দ্য সেম টাইম একই সাথে আমি যদি ডিভ্যালুয়েশনের কথাও যদি যুক্ত ধরে যদি বলি, যে আপনার 9% ছিল, 9% ছিল আমরা ইন্টারেস্ট রেট, এখন 14%। লাস্ট 6 মাসে এমন কি হয়েছে অর্থনীতিতে যেটা আমরা তো ওরকম কোনো শক দেখিনি, যে আপনি 5% ইউর ফোর্স টু ইনক্রিজ দ্য ইনফ্লেশন কন্ট্রোলের জন্য বলে না, ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে না, বিকজ এই যুক্তিটা যারা দেয়, আমার মনে হয় যে ওনারা বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলে এটার ব্যাপারে ওনাদের ঠিক করে আইডিয়া নেই। কারণ আপনি ইনফ্লেশন কন্ট্রোল করার একটা মেকানিজম ইজ ইন্টারেস্ট রেট হাইক করা। এখন ট্রেড ফ্রড এগুলো সব বাদ দেন আপনি, বিকজ আই ডোন্ট নো বি রেসপন্সিবল ফর অন্যদের ইনএফিশিয়েন্সি অ্যান্ড ওভারসাইট। হ্যাঁ, আচ্ছা আপনি 14% যদি ধরেন, আপনি বাড়ালেন, ইনফ্লেশন কন্ট্রোল করবেন। আমেরিকার অর্থনীতিতে অলমোস্ট 90% যে ধরেন টাকাগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরে থাকে, এটা হলো কনজিউমার রিলেটেড। ধরেন বাসা কিনলো, মর্গেজ পেমেন্ট, গাড়ি কিনলো, ওই লিজিং পেমেন্ট, ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, ও একটা এডুকেশন লোন নিল, ও প্রতি বছর 20 বছর ধরে পেমেন্ট করে, ইনস্টলমেন্টে জিনিসপাতি কিনলো। হ্যাঁ, তো ওখানে আপনি ইন্টারেস্ট রেট বাড়ালে কনজাম্পশন ইউ ক্যান কন্ট্রোল। হ্যাঁ, বাংলাদেশে এটা ঠিক বিপরীত, উল্টো।
এখানে 80% অফ অল লোনস ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর আর ইন্ডাস্ট্রিয়াল লোনস। আচ্ছা, সো আপনি 20% যেটা এক্সপোজ টু দ্য ইয়েতে, ওইটা অত সিগনিফিকেন্ট কোনো ইনপুট করে না। এখানে ইনফ্লেশনের এফেক্টগুলো কি জন্য হচ্ছে? নট বিকজ অফ দিস, কারণ এখানে আপনি ইন্টারেস্ট রেট বাড়াচ্ছেন, আবার এমপ্লয়মেন্ট জেনারেশন, নতুন ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট, এই কোয়েশ্চেনগুলো চলে আসে এখানে। দ্যাট ইজ গেটিং হ্যাম্পার্ড। কিন্তু আপনার ইনফ্লেশন কি জন্য বাড়ছে? এক নম্বর হলো ব্যাংকের কাছে যখন ধরেন আমাদের এখন ইম্পোর্ট বেসড ইকোনমি, হ্যাঁ, আমরা অনেক মানে সিংহভাগ আমরা ইম্পোর্ট করে থাকি। ফুডটা আমরা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট, সরকার অনেকগুলো উদ্যোগে ভালো একটা আউটকাম হয়েছে। কিন্তু ধরেন যন্ত্রাংশ থেকে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা বলি, হ্যাঁ, এখানে আমরা অ্যাসেম্বল করছি, কিন্তু কম্পোনেন্ট পার্টগুলো কিন্তু চায়নার থেকে অথবা ইন্ডিয়া থেকে আমরা আমদানি করছি। তো যখন আমি ওই ব্যাংকের কাছে যাচ্ছি এই পার্টগুলো আনার জন্য, ব্যাংক কিন্তু আমাকে এলসিগুলো দেয় না। আপনি যদি লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সিএসএমই ইন্ডাস্ট্রি যারা সম্পৃক্ততা আছে, ওনারা করতে পারে না, কারণ ওরা এক্সপোর্ট নেই, ডলার আর্নিং নেই। তখন ওনারা কিন্তু কার্ব মার্কেট থেকে ডলার কিনে ব্যাংকে দিয়ে টিটি করে পাঠায়, হ্যাঁ, অথবা হুন্ডি, দে আর ফোর্স টু ডু হুন্ডি। তো যখন করে, ইনপুট কস্ট কিন্তু আপনার 111 টাকা যখন ছিল, 10 টাকা যখন ছিল, ইনপুট কস্ট ওয়াজ 124 টাকা। তো ওইটার এফেক্ট তো আপনি দেখবেন এখানে। হ্যাঁ, সো এইটা ওয়াজ ওয়ান অফ দ্য আদার রিজনস। অ্যান্ড আরেকটা জিনিস ছিল যে গভর্নমেন্টের যে প্রজেক্ট ওভাররান, 2 বছরের প্রজেক্ট আমরা দেখি 5 বছর লাগে, 1000 কোটি টাকার প্রজেক্ট হয়ে যায় 3000 কোটি টাকা। তো টাকাটা তো দিতে লাগবে, কেউ না কেউ তো পাচ্ছে। তো ওই যে ইকোনমিতে ঢুকছে যে টাকাটা, দ্যাট ইজ অলসো ফুয়েলিং দিস ইনফ্লেশন। সো দেয়ার আর টু সাইডস অফ ইট। একটা হলো যে গভর্নমেন্ট যদি এই মানে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটাকে ঠিক করে যদি মানে বাস্তবায়ন করতে পারতো, এবং ওদের ওভার স্পেন্ডিং, এইটার কারণে যে ওভার স্পেন্ডিং, এটা রেইন ইন করতে পারে, দেন তাহলে এগুলোর এই এফেক্টগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে ইনফ্লেশনের এফেক্টটা ধরেন আস্তে আস্তে কমবে জিনিসপাতির দাম। অ্যান্ড ইভেন এগ্রিকালচার সেক্টরে যদি বলেন যে কীটনাশক যেগুলো ইউজ করা হয়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক বীজ আছে যেগুলো বাইরে থেকে আনা হয়, এগুলো তো ইম্পোর্ট করে, ফার্টিলাইজারটা ধরেন প্রাইভেট সেক্টর, সরি গভর্নমেন্ট থেকে ইয়ে করছে, সেটাও অনেক কম, হ্যাঁ অনেক কম, কিন্তু এটা তো বাইরে থেকে আনতে লাগছে। হ্যাঁ, সো তখন কিন্তু আমার আবার বাইরে থেকে কার্ব মার্কেট থেকে কিনে ইনপুট কস্টটা দিচ্ছে। তো আপনি তো অলরেডি 124 টাকার ইনপুট কস্টের এফেক্টটা দেখছেন এখানে। তো আপনি 14% ইন্টারেস্ট রেট ইয়ে করেন, 16% করেন, যে এফেক্ট, যে ড্যামেজটা হওয়ার কথা অলরেডি হয়ে গেছে। সো ওইটা বলে এখানে আই থিঙ্ক উই শুড বি অ্যাড্রেসিং অন্য আসল যেখানে কনসার্নগুলো, যে গভর্নেন্স, হ্যাঁ, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এটা যখন আসবে তখন কিন্তু মানে ভালো, ইট সেন্স আ পজিটিভ মেসেজ টু এভরিওয়ান। যেমন একটা পজিটিভ জিনিস বলি আপনাকে, কিছুদিন আগে আমরা দেখেছি এনবিআর একটা কোম্পানিকে ফাইন করেছে অ্যান্ড অল দ্য ট্রানজাকশনস ওয়াজ স্টপড। এখন এটা কিন্তু ইট সেন্ট আউট আ ভেরি স্ট্রং মেসেজ এনবিআর থেকে, যে এই টাইপের ট্রেড ফ্রড আমরা সহ্য করব না। অ্যান্ড এটা কিন্তু অ্যাজ আ প্রাইভেট সেক্টরের প্লেয়ার গেভ মি কনফিডেন্স যে ঠিক আছে, তাহলে থিংস আর গোয়িং ইন দ্য রাইট ওয়ে। তাহলে তো বাংলাদেশ ব্যাংকও ধরেন যারা ট্রেড ফ্রড করেছে, ওরা যখন এনপিএল এর কথা বলে, কথার কথা যদি বলে যে 1000 কোটি টাকা আবার এনপিএল, ও 1000 কোটির মধ্যে যদি এনপিএল এ ইউ হ্যাভ টু ডিডাক্ট দ্য ট্রেড ফ্রড। হ্যাঁ, যে ট্রেড ফ্রডগুলো হয়েছে এটা বাদ দেন, তারপর ধরেন যে 40,000 কোটি টাকা থাকে, ওখান থেকে ইউ ডিডাক্ট যারা উইলফুল ডিফল্টার, ওটা বাদ দেন, ওখান থেকে 15,000 না 20,000 কোটি টাকা থাকবে। বিকজ অফ সিচুয়েশন দে বিকেম ডিফল্টার্স, অথবা ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস থাকে, যখন ওনার ডাউন সাইকেলটা ছিল, আইদার ব্যাংক সাপোর্ট করতে পারে না, অথবা ওনার মিসম্যানেজমেন্টের কারণে ওটা হয়েছে। সো এই জিনিসটা আইডেন্টিফাই করে ওটা যে একটা রেকটিফিকেশন পলিসি, এটা কিন্তু আমরা দেখতে পারি না এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে। আমরা আশা করি যে সরকার, আপনি খুব সুন্দরভাবে বললেন যে অন্যদের আসলে এই যে অন্যদের ব্যাড লোন বা এই যে ট্রেড ফ্রডের মাধ্যমে যেগুলো হয়েছে, সেগুলোর কস্টিং তো আলটিমেটলি রিয়েল এন্টারপ্রেনারদের উপরে পড়ছে। আমরা এই যে সর্বশেষ আমরা বিজনেস স্ট্যান্ডার্ড আমরা রিপোর্ট করেছি, আমরা দেখলাম যে আপনি ইন্ডাস্ট্রিয়াল আউটপুট প্রোডাকশন এই বছরে সরকার যেটা 23-24-এর একটা ডেটা বিবিএস প্রকাশ করেছে, সেখানে দেখলাম আমরা ইন্ডাস্ট্রিয়াল আউটপুট হচ্ছে 6.66%, হুইচ ইজ লোয়েস্ট ইন 4 ইয়ার্স যদি বলেন আপনি। যে ইভেন কোভিডের সময় 2021 সালেও আপনার ছিল এটা 10%-এর উপর, 10.29%। সে এই যে অনেকটা কমে যাওয়া, আপনি সেখান থেকে 6.6, 40% কমে যাওয়া, তো এটার আসলে কি কারণে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটা কমে যাচ্ছে? না, এটা তো বিকজ এভরিথিং ইজ টাইড আপ। আমার যদি আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই আপনি যদি ঠিক করে না দিতে পারেন, আমি তো অর্ডার নিব না।
আমি 100% ক্যাপাসিটি অর্ডার নিয়ে যদি ডেলিভার না করতে পারি, ওটার তো রিপ্রকাশন থাকবে অনেকগুলো। হ্যাঁ, তারপর ধরেন আমি যদি দেখি যে সারাদিনে ধরেন 4 ঘন্টা 5 ঘন্টা আমার ওই সময়টা বিদ্যুৎ থাকে, তখন কিন্তু উনি ট্রাই করবো প্রোডাকশনটা করার জন্য, নাহলে কাঁচামালও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কাঁচামাল যদি আমদানির সাথে রিলেটেড থাকে, ওটার যে কস্ট কিন্তু আগের মতন কস্ট নেই, বেড়ে গেছে। তো ওনারাও কিন্তু কেউ তো বসে বসে তো লস করতে চাবে না, ওরা তো মুনাফা করার জন্য আমরা ব্যবসাটা করি। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। দ্য আদার রিজন, অভ্যন্তরীণ অর্থনীতিতে কনজাম্পশন হ্যাজ বিন কামিং ডাউন। হ্যাঁ, ওটা কামিং ডাউন, কারণ যেভাবে জিনিসের দাম বাড়ছে, ফিক্সড ইনকাম মানুষ লেভেলের মানুষ যারা, হ্যাঁ, যারা ধর মিডল ক্লাস আমরা যাদেরকে বলি, ওনাদের তো অন্য কোনো উপায় নেই। সো ওই একটা পার্টিকুলার যে টাকা যেটা রোজগার করে ওটার মধ্যে ওনার চলতে লাগে। তো আগে ধরেন ওনারা মানে দৈনন্দিন যে খাওয়া যেটা যেটা লাগবে, ওটার বাইরে ধরেন ডিসপোজেবল ইনকাম অন্য কিছুতে স্পেন্ড করতো, এখন কিন্তু ওটা করছে না। তো ডেফিনেটলি মানে ইট উইল বি, অ্যান্ড দিস শুড সেন্ড আ মেসেজ যে আপনার যখন ইন্টারনাল নিজ যখন স্লো ডাউন করে, দেন দের ইজ সামথিং রং, we need to identify these measures, and interest rate is one of them. আচ্ছা, রাইট। আপনারা তো হচ্ছে যে এমপ্লয়ার, বেসিক্যালি আমাদের তো প্রাইভেট সেক্টরের মেইন এমপ্লয়ার 90%। সো অনেক সময় আমরা দেখি যে আমাদের এখানে বলা হয় যে লো স্কিল, লো প্রোডাক্টিভিটি। আমরা একটা রিপোর্টও পাবলিশ করেছি যে যারা বাইরে যায় এদের মধ্যে আসলে ওভার 60%ই হচ্ছে আপনার লো স্কিল, বা ধরেন যে তারা ইভেন স্কিল, অনেকে আনস্কিল। তো আমাদের দেশে আপনারা যখন রিক্রুট করেন, এই যে আমাদের পপুলেশনের স্কিলটা কেমন দেখেন আপনারা, মানে কি দেখে আপনারা আসলে নেন, বা সেরকম কি পেয়ে থাকেন আপনারা রিক্রুটমেন্টের সময়? এখানে যেমন ডিপেন্ডস ফ্রম ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, কোম্পানি টু কোম্পানি। হ্যাঁ, কে কি চায়। যেমন এখন যেমন রিসেন্টলি আমরা একটা পিকুলার প্রবলেম ফেস করছি যে বাংলায় অ্যাপ্লিকেশন লিখতে পারে না, এরকম মানে আমরা লোক পাচ্ছি না যে বাংলায় একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে। কি গ্রাজুয়েট? যে মানে ইংলিশটা পারে, ইংলিশটা দে ক্যান ডু ইট, বাট বাংলায় যে একটা ধরেন এখানে মন্ত্রণালয়ের যে কাজগুলো থাকে, তারপর ধরেন আমাদের অনেক এজেন্সিদের সাথে যারা কাজ করি, বাংলায় কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনগুলো লিখতে লাগে। তো ওই রকম অ্যাপ্লিকেশন লেখার ক্যাপাসিটি দেখছি যে এখন এইটা একটা রেয়ার একটা স্কিল সেট হয়ে দাঁড়িয়েছে। তো এই টাইপের জিনিস কিন্তু এটা 3 বছর আগে কিন্তু এরকম দেখিনি, লক্ষ্য করিনি আমরা, এখন যেমন লক্ষ্য করছি যে দিস ইজ আ ইস্যু। তারপরে ধরেন আপনার এখানে আমরা কিন্তু বারবার সবসময় বলি যে ভোকেশনাল ট্রেনিং, এটা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস অ্যাজ আ নর্মাল একটা মানে এডুকেশন। আমি ফর্মাল এডুকেশন না করে ভোকেশনাল ট্রেনিং করে, যেমন ইউকেতে এটা আছে, কিন্তু ইউকেতে কিন্তু ভোকেশনাল ট্রেনিংয়ের উপর অনেক এমফাসিস দেওয়া হয়। অ্যান্ড একজন ভোকেশনাল ট্রেনিং করে একজন ব্যক্তি, ওনার স্যালারি কিন্তু অলমোস্ট ফ্রম 70,000 to 1 লাখ টাকা বাংলাদেশের ভিতরে, যে স্কিলড ওয়েল্ডার যাকে বলি আমরা। হ্যাঁ, তো ওনাকে আমার ফ্যাক্টরিতে এমনিও লাগবে, আমার মেশিনারি রিপেয়ার অথবা লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা বড় সেক্টর বাংলাদেশে, এখানে ওনারা এমপ্লয়েড হতে পারেন, এবং ওনারা কিন্তু এই স্কিল সেট নিয়ে দেশের বাইরে একটা হায়ার স্যালারি নিয়ে দে ক্যান গেট জবস। হ্যাঁ, আর একজন MBA করা ব্যক্তি যখন আসে, আমরা কিন্তু 15 থেকে 20,000 টাকার উপর দিতে পারি না, কিন্তু একজন ওয়েল্ডারকে আমরা 1 লাখ টাকা পর্যন্ত দিতে পারি। তো এখানেই কিন্তু উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল সবারই ইউনিভার্সিটি থেকে MA পাস করতে হবে, নট দ্যাট না। দেখেন এখন মানে একটা জিনিস সেট আপ করে ফেলে ওই পজিশন থেকে অনেক কথা আমি বলতে পারি। হ্যাঁ, আই ক্যান টেল ইউ আ লট অফ থিংস, লম্বা লম্বা কথা বলতে পারি, বাট প্র্যাকটিক্যালি আপনি মাস্টার্স কেন করছেন, MBA কেন করছেন? কারণ একটা যোগ্যতা থেকেই ধরেন ইউ হ্যাভ বিন ট্রেন, ছোটবেলা থেকে ট্রেন করা হয়েছে আপনাকে যে তোমার ডিগ্রি লাগবে, তোমার ইয়ে লাগবে, কিন্তু ওটার এমপ্লয় কোন জায়গায় করব? হ্যাঁ, কারণ আমাদের তো ফ্যাক্টরির সংখ্যা তো বাড়ছে না ওরকম করে, যেভাবে আমার জব মার্কেটে মানুষ আসছে ওইভাবে তো আমরা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারছি না। দেয়ার ইজ আ মিসম্যাচ। সো তখন কি করবে? তখন হি ইজ ফোর্সড। অ্যান্ড খারাপ লাগে যে ওনারা কিন্তু অনেক কষ্ট করে, যেমন ঢাকার বাইরে থেকে যারা আসে মেজরিটি ঢাকায় পড়তে আসে, এখানে কিন্তু অনেক কষ্ট করে ওনার পড়ালেখাগুলো করে। হ্যাঁ, তারপর ওনাদের প্যারেন্টসরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে ধরেন টাকাগুলো ওনাদেরকে দেয় পড়ার জন্য। তারপরে যখন এইটা হয় যে মানে দ্য অফার দ্যাট উই অফার দেম, তখন আমাদেরও কিন্তু উই ডোন্ট ফিল গুড অ্যাবাউট ইট। কিন্তু একটা ওয়েল্ডার যেটা বললাম, হ্যাঁ, যে স্কিলড ভোকেশনাল ট্রেনিং করে ধরেন ইভেন আপনার
ক্যাড মেশিন অপারেটর, এগুলো কিন্তু সামনের দিকে আসছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আমরা এখন ইন্টিগ্রেট করছি আস্তে আস্তে, ওটা হলো এআই। তো এআই কিন্তু অনেকগুলো বেসিক প্রসেস যেগুলো আছে এগুলো কিন্তু এআই মানে কেটে দিবে। তো তখন কিন্তু আপনি মাস্টার্স করেও যে স্কিল সেটটা আনছেন ওটা কিন্তু উইল নট বি এমপ্লয়েবল, বিকজ ওটা একটা সফটওয়্যারই, কারণ আমরা সবাই এখন অটোমেশন দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো এই ফর্মাল যে জবগুলো ছিল এগুলো কিন্তু উইল বি অ্যাট রিস্ক। ওয়ারাজ এটা কি ধরনের জবগুলো? যেমন ধরেন ইভেন একটা অ্যাকাউন্টেন্টের যে কাজ, হ্যাঁ, বুকস বানানো, আমি কিন্তু এখন ভ্যালুসগুলো আমার ইনভয়েসগুলো অটোমেটিক যদি স্ক্যান করে আমি আপলোড করে দিই আর ভ্যালুসগুলো দিয়ে দিই, ওই সফটওয়্যারই আমার ব্যালেন্স শিট বানিয়ে ফেলবে। সো আই ডোন্ট নিড টু এমপ্লয় এনিওয়ান। হ্যাঁ, তারপর এআই দিয়ে আবার আই ক্যান ক্রস চেক যে এটা ঠিক আছে নাকি। হ্যাঁ, তারপর তো আমি একটা ধরেন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের কাছে যাচ্ছি, ওনারাও ধরেন একবার চেক করে বললো ঠিক আছে। তো আমার কিন্তু এখানে 3 জনকে এমপ্লয় করে লাগলো না। তো যারা এই যে কমার্শিয়ালি যারা কাজ করছে, কমার্শিয়ালি করছে, তারপর ধরেন আপনার ইভেন লিগ্যাল সার্কেলে মানে লিগ্যাল ইয়েতে প্রফেশনে যে লেখার যে ইয়েটা আছে ওটা কিন্তু ইংলিশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান রাইট ইট ফর ইউ। ইট হ্যাজ অ্যাডভান্স দ্যাট মাচ। সো ওনাদের জব উইল বি অ্যাট স্টেক ডাউন দ্য লাইন, কিন্তু ওয়েল্ডারের জব কিন্তু অ্যাট স্টেক হবে না, কারণ ওই ওয়েল্ডিং ওনার হাত দিয়ে করতে লাগবে। ট্রু ট্রু। শামস ভাই, আপনারা যেহেতু ডেনিমে পায়োনিয়ার, স্পেশালি এক্সপোর্টে, বাংলাদেশে এখন ধরেন যে আমরা অনেক সময় দেখেছি যে ইউরোপ আমেরিকার মার্কেটে বাংলাদেশের ডেনিম এক্সপোর্ট ইজ গ্রোয়িং। তো বাংলাদেশের এই পার্টিকুলারলি ডেনিম এক্সপোর্টের এখন ট্রেন্ডটা কেমন, এবং বাংলাদেশে কয়টা কোম্পানি আছে এরকম এক্সপোর্ট করে ডেনিম? সো এখন আমাদের যেমন 46টা কোম্পানি আছে, যা আমরা অলমোস্ট 50% মিট করতে পারি ডিমান্ড। আচ্ছা, বা এটা এখন ইম্পোর্ট হয়ে আসছে অনেক কিছু। কিন্তু এখানে আবার ইন্ডাস্ট্রি থেকে মানে সবাই সেগ্রিগেট হয়ে গেছে। যেমন আমি একটা জিনিসে আমি এক্সপার্ট, সো আমরা যেমন যেটা করি যে যেমন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসের দিকে মোর ফোকাসড, আর গ্রিন প্রোডাক্টস যেমন জুট ব্লেন্ডেড ডেনিম, হ্যাঁ, ওশান প্লাস্টিক রিসাইকেলড ইয়ার্ন দিয়ে আমরা ডেনিম বানাই, সার্কুলারিটি দিয়ে কাজ করি আমরা। তো এইটা হচ্ছে অ্যান ওভারঅল ইন্ডাস্ট্রি। আমি বলবো যে আরএমজি সহ ডেনিম যেটা আছে, সামনে ইউরোপে অনেকগুলো চেঞ্জেস আসছে, যেমন ডিউ ডিলিজেন্স ল যেটা আপনি শুরুতে বলেছিলেন, হ্যাঁ, এটা আসছে। তো ওইখানে যে জিনিসগুলো আছে যে ট্রান্সপারেন্সি, সাপ্লাই চেইন, সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ফ্যাক্টরি, বাংলাদেশ কিন্তু রানা প্লাজার যে আনফর্চুনেট যে ইনসিডেন্টটা হয়েছিল ওটার পরে যে অগ্রগতিটা আমাদের হয়েছে, উই হ্যাভ কাম আ লং ওয়ে। আমাদের এখানে এখন 217 লিড সার্টিফাইড ফ্যাক্টরি আছে, হ্যাঁ, গার্মেন্টসে। টেক্সটাইলও এখন লিড সার্টিফাইড ফ্যাক্টরি হচ্ছে। এখন যেটা আমরা করছি, আমাদের সাপ্লাই চেইনও কিন্তু ট্রান্সপারেন্ট। আমাদের ধরেন আইএলওর হাইয়েস্ট নাম্বার অফ কনভেনশনস আমরা রাটিফিকেশন করেছি। আমাদের যে এই যে মানে ধরেন বিজিএমএ বলেন, বিটিএম, মানে আমরা অ্যাজ আ কান্ট্রি উই হ্যাভ রাটিফাইড। হ্যাঁ, তারপর বিজিএমের মতন যে অর্গানাইজেশন আছে ওনারা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি মনিটর করছে, বিটিএমের সব ফ্যাক্টরি মনিটর করে, আমাদের ওয়ার্কিং কন্ডিশন সব কিছু, স্ট্রাকচারাল দিক দিয়ে, সেফটির দিক দিয়ে, আরএসসি আমরা হোম গ্রোন যেটা করেছি, আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল, হ্যাঁ, ওনারা ভালো একটা কাজ করছে। তো সব কিছু নিয়ে সামনের দিনগুলোতে এই নতুন যে চেঞ্জেসগুলো আসছে লতে, বাংলাদেশ ইজ প্রবাবলি দ্য ওনলি ওয়েল প্লেসড কান্ট্রি। সো এটা কিন্তু ইজ এ পজিটিভ থিং ফর আস, যে যত রেগুলেশন আসবে, বিকজ উই হ্যাভ বিন থ্রু দ্যাট মানে দ্য ইয়ে অফ উইথ ফায়ার, হ্যাঁ, মানে আমরা ওটা ভিতর দিয়ে এখন আসছি আমরা। সো উই হ্যাভ বিন ফোর্সড, আমাদের এখন যে সিস্টেম ইন প্লেস আছে, উই আর দ্য বেস্ট প্লেসড কম্পেয়ার টু ভিয়েতনাম বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন। সো ইট ইজ আ গ্রেট থিং ফর আস। অনলি থিং উই ওয়ান্ট ইজ গভর্নমেন্টের যে সাপোর্টগুলো আমরা পেয়ে আজকে এখানে এসেছি, কন্টিনিউশন অফ দোজ, অ্যান্ড ওনারা যাতে সমন্বয় করে যাতে পলিসিগুলো নেয়। সাপোর্টগুলো কি আপনি মিন করছেন? ক্যাশ ইনসেন্টিভ? ক্যাশ ইনসেন্টিভ ইজ ওয়ান ফর্ম, ক্যাশ ইনসেন্টিভ ইজ দেয়ার। ক্যাশ ইনসেন্টিভ না দিয়ে আপনি অনেক ডিফারেন্ট অল্টারনেটিভ ফর্মে দেওয়া যায়। যেমন আমি যদি দেখাতে পারি যে আমার ফ্যাক্টরিতে আমি এনার্জি এফিশিয়েন্ট মেশিন ইউজ করছি, হ্যাঁ, আর অন্য একটা ফ্যাক্টরি ধরেন ওনারা নর্মাল মেশিন ইউজ করছে, তো আমাকে যদি মেজারমেন্ট করা হয় আমার কত আমি ধরেন কনজামশন করছি, আমি যদি দেখাতে পারি যে 2% কম করেছি লাস্ট ইয়ার থেকে, তখন সরকার আমাকে আমার এনার্জি বিল একটা ভর্তুকি দিতে পারে। হ্যাঁ, তো দেন হোয়াট উইল হ্যাপেন, এভরিওয়ান উইল বিকাম এফিশিয়েন্ট। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কে বেনিফিশিয়ারি হবে? দেশ
but the country will benefit because energy consumption will be very optimum level হবে তখন, কম কনজাম্পশনে বেশি প্রোডাকশন হবে। হ্যাঁ, তারপরে ধরেন আপনার তখন সরকারের উপর স্ট্রেস কম পড়বে, ধরেন আমদানির ক্ষেত্রে এলএনজি আমদানির ক্ষেত্রে স্ট্রেস কম পড়বে, আমার ন্যাচারাল রিসোর্স আছে, এটা নিয়ে উই ক্যান থিঙ্ক আদারওয়াইজ। হ্যাঁ, তারপর ধরেন আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট লং টার্ম, আমাদের কিন্তু এখনো সমস্যা ব্যাংকিং সেক্টরে শর্ট টার্ম বরিং, শর্ট টার্ম লেন্ডিং। আমাদের এখন 15 থেকে 20 বছর টেনর লাগবে, যেটা বাইরের দেশ আছে। আই ক্যান গো টু দ্য ক্যাপিটাল মার্কেট, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে আনফর্চুনেটলি যেভাবে আমরা চেয়েছিলাম এটা ডেভেলপ হোক, ওটা এখনো হয়নি। দেয়ার আর সাম চ্যালেঞ্জেস, সো লং টার্ম ফাইন্যান্স রেজ করাও ইজ অ্যান ইস্যু ফর আস, এটাও হ্যাজ টু বি অ্যাড্রেসড। অ্যাট দ্য সেম টাইম ছোট যে এসএমই আছে, আমরা বলছি অনেক ফান্ড আছে, কিন্তু আপনি একটা এসএমইকে জিজ্ঞেস করেন যে ফান্ড, ও জানে না কোন জায়গায় ফান্ডটা আছে। আমিও জানি না, আমি ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম, আমি এসএমই ফাউন্ডেশনের জিবি মেম্বার ছিলাম, আমি নিজেও জানি না যে ফান্ডগুলো কোন জায়গায় আছে। অ্যাজ এ এন্টারপ্রেনিয়র, অ্যাজ এ স্টার্ট আপ, ধরেন আমি গ্রাজুয়েট করলাম, 3-4 জন বন্ধু মিলে আমরা একটা ছোট একটা মানে একটা ধরেন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট করবো, কিন্তু টাকাটা কোথায় পাবো এটা আমি এখনো জানি না। সো অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ আনাদার বিগ থিং। ইভেন গ্রিন ট্রানজিশন ফর লার্জ ইন্ডাস্ট্রিজ লাইক আস, এখানেও কিন্তু সবাই জানে না টাকাগুলো কোন জায়গায় আছে, কোন জায়গায় গেলে আমি অ্যাক্সেস টু ফাইন্যান্সটা পাবো। তো এই জিনিসগুলো উই নিড টু নো। অ্যাট দ্য সেম টাইম আমাদের লোকাল কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো আছে, এটাও কিন্তু অনেকে জানে না। যেমন এফআরসি রুলের যে নতুন ইয়েগুলো চেঞ্জেসগুলো আসলো, এটা কিন্তু মেজরিটি বাংলাদেশে বিজনেসেস দে ডোন্ট নো যে চেঞ্জেসগুলো ধর নেক্সট ইয়ার থেকে ইমপ্লিমেন্ট করা শুরু করবে, মানে নেক্সট ইয়ার পরের বছর থেকে ইমপ্লিমেন্ট শুরু হবে। তো তখন যেটা হবে, যেহেতু আপনি ফাইলিং ঠিক করে করছেন না, তখন কিন্তু এনবিআর সাথে আপনি অন্য একটা প্রবলেমে পড়বেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু উই নিড টু অ্যান্ড লাস্ট অফ অল যে এনবিআর এর যে ভূমিকা, এনবিআর কিন্তু বড় একটা ভূমিকা রাখে ফর এনি এক্সপ্যানশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল বেস অফ এনি কান্ট্রি। আমাদের এইচএস করে যে সমস্যাগুলো হচ্ছে, আমরা আসিগুড়া 1, আসিগুড়া 2, আসিগুড়া 3, 4 অনেক কিছু বলি, কিন্তু যখন প্রোডাক্টগুলো এনে ম্যানুয়ালি এন্ট্রি করা হয়, তখন কিন্তু এখানে হয়রানি ছাড়া কিছু হয় না। তো এই জিনিসগুলো কিন্তু উই নিড টু অ্যাড্রেস অ্যাজ ওয়েল। মানে সেটা তো এনবিআরই করতে হবে, এনবিআরই করতে লাগবে। জি, রাইট। শামস ভাই, আমরা একদম শেষের দিকে, আপনার সামনের অর্থ বছর 2024-25 অর্থ বছরের জন্য বাজেট আসছে, এবং আমরা জানি যে অনেক ক্ষেত্রে সরকার একটা রোডম্যাপ দিয়েছে যে এক্সপোর্টে ক্যাশ ইনসেন্টিভগুলো গ্র্যাজুয়ালি কিভাবে তারা উইথড্র করবে, বিকজ এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে এগুলোর একটা রিলেশন আছে। তো এই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই, এক্সচেঞ্জ রেট স্টিল ভোলাটাইল, আপনার ডলারের কিন্তু এখনও আসলে যে প্রাপ্যতা রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাও কিন্তু এখনও ওইভাবে হচ্ছে না, ডেসপাইট ধরেন যে অনেক 1.5 বছরের বেশি চলে গেছে এই সিচুয়েশনে। সো সামনে বাজেট, আপনি অ্যাজ এ বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়র, এই যে চ্যালেঞ্জেসগুলো আপনি বললেন, সেটা কোয়ালিটি পাওয়ার, আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাই থেকে শুরু করে ইন্টারেস্ট রেট অ্যান্ড লোকাল ইন্টারন্যাশনাল যে চ্যালেঞ্জেস, সো হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম দ্য ফাইন্যান্স মিনিস্টার, বা আপনি অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র সামনের বাজেটে কি আশা করছেন? একটা জিনিস যেমন ডেফিনেটলি ফর দ্য আরএমজি সেক্টর যদি বলি, আমাদের অ্যাথ্রোস ট্যাক্স যেটা 1%, দ্যাট হ্যাজ টু বি ব্রট ডাউন টু 0.5%। কারণ এখন যেভাবে কস্ট ইনক্রিজ করেছে, ইট ইজ ভেরি টাফ। কারণ আমাদের যে অ্যাডভান্স ট্যাক্স যেটা নিয়ে নেয়, এটা কিন্তু রিকনসাইল করার কোনো আমরা ওয়ে নেই আমাদের। আচ্ছা, সো এটা কিন্তু থেকে যায় ওখানে। কিন্তু আইনে কি বলে যে আইনে আই ক্যান রিকনসাইল, বাট এটা হয় না, বাস্তবে এটা করা যায় না। সো দ্যাট ইজ ওয়ান ইস্যু। 1% থেকে 0.5 করতেই লাগবে। ক্যাশ ইনসেন্টিভের বিষয়টা দেয়ার লট অফ ডিবেটস, কারণ আর্টিকেল 27 যে ডব্লিউটিওর যে আউটকামের যে ইয়েটা আছে, ওখানে কিন্তু বলাই আছে যে ইভেন আফটার গ্র্যাজুয়েশন উই উইল গেট 6 years ট্রানজিশন টাইম। মানে আমি তো গ্র্যাজুয়েট করলাম 26-এ, 3 বছর আমার 29, ওটার উপর আর 3 বছর পাবো আমি। হ্যাঁ, ক্যাশ ইনসেন্টিভস ক্যান কন্টিনিউ আচ্ছা টিল দ্যাট টাইম, দেন অল্টারনেটিভ চিন্তা করতে হবে। ডব্লিউটিও একটা ইন্ডিকেট করেছে এখন, যদি মেম্বাররা এগ্রি করে। ওখানে আবার এটাও আছে যে আপনি ইউ ক্যান কিপ অন গিভিং মি ক্যাশ ইনসেন্টিভ, আই ক্যান এক্সপোর্ট। যেই দেশে এক্সপোর্টটা যাচ্ছে আমার, ওই দেশ ক্যান ডিসাইড যে অ্যান্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করবে নাকি। আচ্ছা, সো দিস ইজ সামথিং উই শুড টক অ্যাবাউট। আমরা বলছি অলরেডি, আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে একটা অল্টারনেটিভ কিভাবে সহায়তা করা যায় ইন্ডাস্ট্রিকে কথা বলছি আমরা। আরেকটা জিনিস যেটা মানে এই বাজেটে মেইনলি আমরা যেটা দেখতে চাই, ওটা হলো যে ফাইন্যান্সিয়াল সেক্টরে রেইনিং করার জন্য যে ফিসকাল
ইয়েতে ধরেন আপনার ট্যাক্স বেস কিভাবে বাড়াবে, কারণ যারা ট্যাক্স দিচ্ছে ওনাদের উপরে প্রেডিক্টেবিলিটি জিনিসটা কিন্তু আপনাদের অটোমেশন কমন কথা সব আমার অটোমেশন লাগবে, অটোমেশন লাগবে। আর অটোমেশন লাগলেও এমনভাবে লাগবে যে আমার পয়েন্ট এ থেকে জেড পর্যন্ত সবকিছু অটোমেটেড হবে, আমি কোনো ব্যক্তির সামনে হাজির হতে চাই না। অল ডকুমেন্টস উইল বি সাবমিটেড ইয়েতে। আমি যখনই ধরেন ওই সাবমিট করলাম, সাবমিট করার জন্য আমার আবার একজনের অফিসে গিয়ে একটা সার্টিফিকেট নিতে লাগবে কারোর থেকে যে আমি সাবমিট করেছি, ওইটা করতে ওই জিনিসটা যদি করেন আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে এত অটোমেশন করে কোনো লাভ নেই। হ্যাঁ, বিকজ আপনি প্রসেসগুলো ইউর জাস্ট দ্য পয়েন্ট অফ অটোমেশন ইজ আপনি একজন ক্রেতা হয়ে আপনি ইউর কাস্টমার অফ এনবিআর এট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, আর এনবিআর এর কিন্তু দুটো কাজ আছে, একটা কিন্তু ট্যাক্স আদায় করা, কিন্তু আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন এটাও দেওয়া কিন্তু ওনাদের দায়িত্ব। আপনি যদি ওটাই না পান তাহলে দের ইজ নো পয়েন্ট অফ দিস অটোমেশন। সো এই জিনিসগুলো নিডস টু বি ট্যাক্স বেস, নিডস টু ইনক্রিজ। আপনার 60% অফ দ্য বিজনেস রেজিস্টার্ড ইন বাংলাদেশ ইজ ঢাকা এন্ড চিটাগং। 87% অফ দ্য রেভিনিউ, ইফ আই এম নট মিস্টেকেন, জেনারেটস ফ্রম ঢাকা এন্ড চিটাগং। তো বাকি বাংলাদেশের রেভিনিউ কি হচ্ছে না? আমি বাংলাদেশে যেখানে যাচ্ছি আমি ডেভেলপমেন্ট দেখছি। হ্যাঁ, আই এম লুকিং অ্যাট কনজাম্পশন। গ্রামে যেখানে আমার নিজের বাসায় ধরেন ওয়াশিং মেশিন নেই, আমি গ্রামের একটা বাসায় ওয়াশিং মেশিন দেখেছি, ওয়ালটনের একটা প্রোডাক্ট। হ্যাঁ, সো ইট শোজ দ্যাট কনজাম্পশন ইজ টেকিং প্লেস। অ্যান্ড এনবিআর কিন্তু 18 সালের পরে কোনো ডাটা স্ট্যাটিস্টিক্স পাবলিশ করেনি। সো এই ডাটাগুলো যেগুলো বলছি দিজ আর আগের ডাটা। আচ্ছা, হ্যাঁ, সো এইটা কিন্তু দে নিড টু আপডেট, মানে দে নিড টু স্টার্ট পাবলিশিং দ্য ডাটা সো উই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস আমি আশা করব এই বাজেটে দেখতে চাই, ওটা হলো যে আমাদের যে ট্যাক্স ফ্রি যে লিমিটটা আছে 3.5 লাখ, দিস নিডস টু বি অ্যাডজাস্টেড উইথ ইনফ্লেশন অ্যান্ড দ্য ডিভ্যালুয়েশন এট দ্য সেম টাইম। এখানে যারা ফিক্সড ইনকামের মানুষ আছে ওনারা আসলেই অনেক কষ্টে আছে। আশা করব সরকার, আমাদের প্রধানমন্ত্রী, উই নো দ্যাট শি ইজ আ প্রো পিপল প্রাইম মিনিস্টার, সো শি উইল অ্যাড্রেস দিস পার্টিকুলার পয়েন্ট অ্যান্ড আমাদের ট্যাক্স ফ্রি লিমিটটা যাতে বাড়ানো হয়। ওটা যদি 5 লাখের উপর নেওয়া যায় আলহামদুলিল্লাহ, 5 লাখ করলেও একটা ব্রিদিং স্পেস পাবে। বিকজ আমার যখন মিডল ক্লাস যখন স্কুইজড হয়ে যায় তখন কিন্তু আমার ইকোনমির অনেক নেগেটিভ সাইন্স আমরা দেখতে পারি। যারা অভ্যন্তরীণ অর্থনীতিতে কাজ করে থাকি আমরা, কনজাম্পশন গেটস হ্যাম্পার্ড। সো টু এনশিওর দ্যাট দ্যাটস ডাজ নট হ্যাপেন, কারণ গ্র্যাজুয়েট করলে ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি কিন্তু বড় একটা ইন্ডাস্ট্রি হবে। সো ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রির বড় কনজিউমার কে? আমরাই। তো আমার কনজাম্পশন যদি ওইভাবে এখন থেকে যদি আমরা উদ্যোগ না নিই, পরে কিন্তু আমাদের আসলে আমরা সমস্যায় পড়বো। ট্রু। শামস ভাই, একদম শেষ প্রশ্ন, আপনি যেটা বলছিলেন যে এক্সপোর্টে আপনাদের যেটা ট্যাক্সের সোর্স ট্যাক্স যেটা 1% সেটা 0.5 আনার জন্য, সো অনেকে বলে থাকে যে আমাদের গার্মেন্টস কিন্তু আসলে 4 দশকের বেশি তারা কিন্তু ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছে, শুরু থেকেই পাচ্ছে, বেশি ছিল, গ্র্যাজুয়ালি কমেছে, বাট স্টিল পাচ্ছে। তো আপনাদের কর্পোরেট ট্যাক্স রেটটাও কম কম্পেয়ার টু অন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ। আপনি যদি বলেন বাইসাইকেল যারা এক্সপোর্ট করছে তাদের জন্য হয়তো ধরেন 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, তার জন্য 15-16% ট্যাক্স রেট পড়ছে, কিন্তু গার্মেন্টসের জন্য গ্রিন হলে 10, নন গ্রিন হলে আপনার 12% এবং ইনসেন্টিভ পায়। সো গার্মেন্টস সেক্টর অনেক বেশি বেনিফিটস পায় বাংলাদেশে, এরকম এক শ্রেণীর এন্টারপ্রেনিয়ররাও বলে থাকেন। তো এটা কি আপনিও তাই মনে করেন যে এই যে এক্সপানশন, ডাইভার্সিফিকেশনটা অনেকে বলে যে হচ্ছে না বিকজ সব সুবিধাটা দেওয়া হয় আসলে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেন্ট্রিক ইন্ডাস্ট্রিগুলোকে? নট রিয়েলি। এখানে যেমন সরকার এখন যে পদক্ষেপ নিয়েছে, একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, এই যে আমাদের লজিস্টিক্স পলিসি। সো এখানে কিন্তু এখন সেন্ট্রাল ওয়্যার হাউসিং ইজ অ্যালাউড। হ্যাঁ, সো এগুলো কিন্তু উইল হ্যাভ আ পজিটিভ এফেক্ট। আর গার্মেন্টসের ক্ষেত্রে যেটা বলবো যে সব সেক্টরই কিন্তু ক্যাশ ইনসেন্টিভ পেয়েছে বাংলাদেশে। আপনি যদি জুট ইন্ডাস্ট্রির কথা ধরেন, বহু বছর ধরে আমাদের আগের থেকে পেয়ে আসছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই গার্মেন্টস সেক্টরই ওনলি সেক্টর হু হ্যাজ রিসিভড সরকারের থেকে সহায়তা পেয়েছি আমরা। অ্যাট দ্য সেম টাইম আমরাই কিন্তু 84% যে ফরেক্স আর্নিং উই হ্যাভ ডেলিভার্ড। আমরা জাস্ট লাইক একটা ক্লাসে আমরা 20 জন স্টুডেন্ট ছিলাম, একই সিলেবাস সবাই পড়েছি, কিন্তু একজন ফার্স্ট হয়েছে, একজন লাস্ট হয়েছে। হ্যাঁ, এখন আমাদের ইন্ডাস্ট্রির উই হ্যাড লিডার্স হু ন্যাভিগেটেড দ্য পাথ, অ্যান্ড করেই কিন্তু আমরা এই সরকারের যে সহায়তা নিয়েছিলাম, অ্যান্ড উই হ্যাভ অ্যাডেড ভ্যালিউ টু দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ফরেক্স আর্নিংস। অ্যান্ড অন্য যে সেক্টরগুলো আছে ওনাদের challenges, they had their own challenges, they could not deliver.
সো এই আর্গুমেন্ট ইজ ওয়ান সাইডেড। মানে ওনারা যেটা পেয়েছে, ইনফ্যাক্ট ওনারা এখন 20% ক্যাশ ইনসেন্টিভ পায়, তারপর আমরা দেখছি যে ওখানে এক্সপোর্ট করতে পারছে না। সো দের ইজ ফান্ডামেন্টাল ইস্যু, অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট অ্যাসোসিয়েশনগুলো শুড প্লে আ বিগ পার্ট। আচ্ছা, রাইট। সো জনাব শামস মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসসি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম শাসা ডেনিমের ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশের অন্যতম আসলে ইয়াং সাকসেসফুল এন্টারপ্রেনার এবং লিডার আমরা বলতে পারি জনাব শামস মাহমুদ। তার সঙ্গে আমরা আলোচনা করলাম বাংলাদেশের আসলে ওভারঅল ইন্ডাস্ট্রি, ইকোনমি নিয়ে, ইনফ্লেশনের কথাও এসেছে, গ্লোবাল সিচুয়েশন এসেছে, এবং বাংলাদেশে আসলে পার্টিকুলার ডেনিম নিয়ে আমরা কথা বলেছি। সো দর্শক, আমরা আলোচনা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।